আনন্দটুকু জানিয়ে দিতে চাই যে এই উপমহাদেশে কমিউনিস্ট আন্দোলনের সূচনার শতবর্ষের এই প্রাক্কালে সমাজ অনুশীলন কেন্দ্র যে আয়োজনটি করেছে সেই আয়োজনটির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমি আমার আনন্দটুকু প্রকাশ করতে চাই। সত্যিকার অর্থে আমি সমাজ অনুশীলন কেন্দ্রের যে কার্যাবলী সেটি বেশ কিছুদিন ধরেই বা দীর্ঘদিন ধরে বলা চলে আমি অনুসরণ করে আসছি, এবং এটি আমার মধ্যে একটি আশাবাদের সঞ্চার করে এই কারণে যে বিভিন্ন ভাবে বিভিন্ন চিন্তা থেকে যারা কমিউনিস্ট আন্দোলনকে তাদের মতাদর্শিক সংগ্রামকে এগিয়ে নিতে চান তাদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা, পারস্পরিক মিথস্ক্রিয়ার যে সুযোগটি, যেটি সবসময় হয়তো আমরা কেন্দ্রীয়ভাবে সেভাবে গড়ে তুলতে পারিনি, নারায়ণগঞ্জে সমাজ অনুশীলন কেন্দ্র এটা দীর্ঘদিন ধরে সেই প্রচেষ্টাটুকু চালিয়ে এসেছে। এবং আমাদের রঘুদা এই সমাজ অনুশীলন কেন্দ্রের এই পুস্তিকাটি বা বইটি আমার হাতে তুলে দিয়েছিলেন, এবং এখানকার প্রবন্ধগুলো আমি পড়েছি, এবং প্রবন্ধগুলোর মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, কমিউনিস্ট আন্দোলনকে দেখার মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, কমিউনিস্ট আন্দোলনের সূচনা পর্বের ইতিহাসকে বর্ণনার ক্ষেত্রে যে বৈচিত্র্য রয়েছে, প্রত্যেকটি বৈচিত্র্যকে কিন্তু তারা ধারণ করেছেন এবং একটি মলাটের মধ্যে সেই বৈচিত্র্যকে তারা নিয়ে এসেছেন। এবং এই জিনিসটি আমাকে চমৎকৃত করেছে, এই জিনিসটি আমাকে আনন্দিত করেছে। এই কারণে এই সমাজ অনুশীলন কেন্দ্রের আজকের এই কর্মসূচিতে, আজকের এই অনুষ্ঠানে, এই করোনাকালীন পরিস্থিতিতে এত মানুষ আপনারা উপস্থিত হয়েছেন সেটি দেখে আমি আনন্দিত বোধ করছি। এই যে বিস্তৃত পরিসরে আমরা আলোচনা করছি, আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই আলোচনাকে স্বাগত জানাই, আপনাদেরকে সাধুবাদ জানাই। বন্ধুগণ, এই উপমহাদেশে কমিউনিস্ট আন্দোলনের সূচনার যে 100 বছর আমরা পালন করতে যাচ্ছি, তার যে ব্যাপক এবং বিস্তৃত ইতিহাস, এই স্বল্প পরিসরে সমস্ত মতকে ধারণ করে আসলে এই আলোচনার একটা বিস্তৃত পরিসরে আমাদের করা সম্ভব নয়। কিন্তু এই যে কমিউনিস্ট আন্দোলনের যে বিস্তৃত ইতিহাস, সেটিকে আলোচনার জন্য হয়তো যোগ্য আমি নই, ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি নই, কিন্তু যে আলোচনার সূত্রপাতটি, যে কয়েকটি পয়েন্টগুলোতে আমাদের আলোচনার সূত্রপাতটি হওয়া দরকার, আমি মনে করি আজকের এই আলোচনায় সে কিছু বিষয় আমাদের সামনে উপস্থিত হবে, আমরা আলোচনা করব। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী জননেতা কমরেড রাজিকুজ্জামান রতন, উপস্থিত আছেন বিপ্লবী ভট্টাচার্য, তারা আলোচনা করছেন। তার পাশাপাশি আমিও আলোচনা করছি, আপনারাও আলোচনায় শামিল হবেন বলে প্রত্যাশা করছি। কমিউনিস্ট আন্দোলনের যে 100 বছরের যে বিপ্লবী ধারা, সেই ধারার মধ্যে বারবার যে আলোচনায় রয়েছে, সেই ধারার মধ্যে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে, নানা ধরনের ত্রুটি রয়েছে, নানা ধরনের বিচ্যুতি আমাদের মধ্যে রয়েছে। কিন্তু মোটা দাগে যদি আমরা আলোচনা করি, এই কমিউনিস্ট আন্দোলন, এই যে কমিউনিস্ট আন্দোলনের যে ধারাবাহিকতায় উপমহাদেশের কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল, এই উপমহাদেশের ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল, তার পরবর্তীতে আমাদের দেশে যে কমিউনিস্ট আন্দোলন নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বিকশিত হয়েছে, সেটি এই অঞ্চলের যে লড়াই এবং সংগ্রামের ধারাটাকে বিকশিত করতে নানামুখী এবং নানামাত্রিক প্রভাব ফেলেছে। এটি তো সত্যি যে আমরা কমিউনিস্টরা নানা মতে এবং পথে বিভক্ত হয়েছি, আমরা রাষ্ট্র ক্ষমতা দখলের প্রশ্নে এখনো সেই পরিমাণে অগ্রসর হতে পারিনি, কিন্তু কমিউনিস্ট আন্দোলনের যে সামাজিক প্রভাব, কমিউনিস্ট আন্দোলনের যে সাংস্কৃতিক প্রভাব, কমিউনিস্ট আন্দোলনের মধ্যে যে বিরাজমান যে শক্তি, এই বাংলাদেশের সহ এই গোটা উপমহাদেশের যে গতিময় অগ্রসরমানতার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং সেই গৌরবোজ্জ্বল জায়গাগুলোকে, যে ইতিবাচকতার কথা কমরেড বিপ্লব ভট্টাচার্য বলেছেন, সেটিকে ধারণ করেই আমরা আলোচনার সূত্রপাতটি করতে চাই। আমাদের এইখানে যে কমিউনিস্ট আন্দোলন, সেই কমিউনিস্ট আন্দোলনের সূচনা আমরা যদি বলি 1920 সাল থেকে হয়েছে, হয়তো কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার লগ্নটি নিয়েও হয়তো আমাদের মধ্যে বিতর্ক রয়েছে। কেউ হয়তো বলছে 1920 সালে তাশকন্দের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাকে তারা সূচনা হিসেবে দেখতে চান, কেউ 1925 সালকে দেখতে চান। সেটি বিষয় নয়, গোটা দুনিয়াতে মেহনতি মানুষ, শ্রমিক শ্রেণীর যারা প্রতিনিধি, তারা একটি সাম্য ভিত্তিক সমাজ পরিবর্তনের স্বপ্ন, এটি তাদের মধ্যে সবসময় ছিল। এবং সমাজ পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে নিয়ে গোটা বিশ্বের যে মেহনতি মানুষ, তারা নানাভাবে নানা প্রক্রিয়া লড়াই সংগ্রাম করেছেন, এবং সবার মধ্যে একটা জুলুমবিহীন
ইনসাফের সমাজ প্রতিষ্ঠার একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু ব্যাপক পরিমাণে বহু আগে থেকে কিন্তু বিরাজমান ছিল। এমনকি কার্ল মার্ক্সের আগে থেকেও, সেই কার্ল মার্ক্সের আগে থেকেও কিন্তু মানুষ একটি শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখেছেন। কিন্তু সেই শোষণমুক্ত সমাজের প্রক্রিয়াটি, সেই বৈজ্ঞানিক প্রক্রিয়াটি কি রকম হবে, সেই বিশ্ববিখ্যাতি কেমন ধরনের হবে, মার্কস এবং এঙ্গেলসের আগে সেটি আমাদের কাছে স্পষ্ট করে কেউ দেখাতে পারেনি। এবং মার্কস এবং এঙ্গেলসের যে কমিউনিস্ট ইস্তেহার, সে সারা বিশ্বকে যেভাবে প্রভাবিত করেছিল, ভারতবর্ষে কমিউনিস্ট ইস্তেহারের অনুবাদ হচ্ছে অনেক পরে, কিন্তু কমিউনিস্ট ইস্তেহারের যে আন্দোলন, তার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু নানাভাবে সারা বিশ্বে যেমন পড়েছিল, আমাদের ভারতবর্ষে বা উপমহাদেশেও কিন্তু নানাভাবে তার কিন্তু প্রভাব পড়েছিল। এমনকি বঙ্কিমচন্দ্র পরবর্তীতে হিন্দু যে জাতীয়তাবাদের হচ্ছে যে একটা চরম পুরোধা ব্যক্তিতে পরিণত হয়েছিল, সে বঙ্কিমচন্দ্র কিন্তু সাম্য নামে একটি প্রবন্ধ লিখেছিলেন, যেখানে সকল মানুষের, বিশেষ করে মেহনতি মানুষের, তাদের যে আকাঙ্ক্ষা, যে একটা সাম্যভিত্তিক সমাজ গঠনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু প্রকাশিত হয়েছিল। আপনারা জানেন, রুশ বিপ্লবের পূর্ববর্তী সময়ে ভারতে শ্রমজীবীদের পত্রিকা প্রকাশিত হয়েছিল, শ্রমিক আন্দোলন সংগঠিত হয়েছিল, এমনকি জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যেও আমরা দেখছি শ্রমিক আন্দোলনের বেশ কিছু ভূমিকা রেখেছিল। কিন্তু 1917 সালে যে মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লব, সেই বিপ্লব গোটা বিশ্বকে যেমন প্রভাবিত করেছিল, এই ভারতবর্ষে শ্রমজীবীদের লড়াই সংগ্রাম এবং তাকে একটা বস্তুনিষ্ঠ জায়গায় নিয়ে যাওয়া, তাকে একটা বিপ্লবী জায়গায় নিয়ে যাওয়া, একটি বিপ্লবী সংগঠনের মাধ্যমে, বিপ্লবী পার্টি গঠনের মাধ্যমে, একটি বিপ্লবী চরিত্র ধারণের মাধ্যমে প্রকৃত অর্থে সমাজের প্রকৃত স্বরূপটাকে উন্মোচিত করে একটা বিপ্লবী সংগ্রামের ধারায় নিয়ে যেতে রুশ বিপ্লবের একটা অনন্য সাধারণ প্রভাব ছিল। এবং রুশ বিপ্লবের বার্তাটি এই উপমহাদেশে নানাভাবে ছড়িয়ে পড়েছিল, যেমনটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি এই অঞ্চলে, বিশেষ করে যে কথাটি বিপ্লব দাও বলেছেন, যে বিশেষ করে এম এন রায়ের কথা আমরা অনেকেই বলি, যিনি এম এন রায় হয়তো পরবর্তীতে কমিউনিস্ট আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু আমরা জানি সেই তৃতীয় আন্তর্জাতিকের কথা, এবং সেইখানে লেনিনের সাথে তার বিতর্কের কথাও আমরা জানি। কিন্তু প্রত্যেকে কিন্তু একমত হয়েছিলেন যে এই ভারতবর্ষে একটি কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলা দরকার, কমিউনিস্ট পার্টি গড়ে তোলা দরকার। এবং সেই কমিউনিস্ট পার্টি প্রসঙ্গে হয়তো বলেছিলেন, লেনিন হয়তো বলেছিলেন যে এই কমিউনিস্ট পার্টি জাতীয়তাবাদী আন্দোলনের এই ধারায় হয়তো সেই মাত্রায় বিকশিত এই পরিমাণে হবে না, কিন্তু কমিউনিস্ট পার্টি গঠনের একটা প্রয়োজনীয়তা সেই সময় কিন্তু সকলে উপলব্ধি করেছিলেন। 1920 সালে তাশখন্দে যে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল, তার ভূমিকা নিয়েও নানা মহলে নানা ধরনের প্রশ্ন রয়েছে। কিন্তু কমিউনিস্ট যে ধারার যে সূচনা, সেই সূচনা কিন্তু সেই সময় থেকে বা তারও আগে থেকে আমাদের এই ভারতবর্ষে সচেতন মানুষদের কাছে প্রথমে পৌঁছেছে, এবং তার পরবর্তীতে আস্তে আস্তে কমিউনিস্ট আন্দোলন বিভিন্নভাবে নানা পর্যায়ে বিকশিত লাভ করেছে। এবং আমরা দেখব, বিশেষ করে জাতীয়তাবাদী যে আন্দোলন গড়ে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, জাতীয় যে সংগ্রাম গড়ে উঠেছিল, সেই সংগ্রামের বিভিন্ন পর্বে যারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ব্রিটিশকে পরাজিত করতে সশস্ত্র বিপ্লবী যারা ছিলেন, প্রীতিলতা সূর্য সেনের কথা আমরা জানি, সারা ভারতবর্ষে যারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশকে ক্ষমতাচ্যুত করার সংগ্রাম করছিলেন এবং একটা সশস্ত্র বিপ্লবী ধারার সূচনা তারা করেছিলেন, সেই অংশের একটা বড় অংশ যখন তারা জেলে ছিলেন বা নির্বাসনে ছিলেন বিভিন্ন জায়গায়, তারা কিন্তু কমিউনিস্ট মতাদর্শে দীক্ষিত হয়েছিলেন। এবং সেই কমিউনিস্ট মতাদর্শের জায়গা থেকে তাদের উপলব্ধির জায়গাটি ছিল শুধুমাত্র সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বা শুধুমাত্র গুটি কয়েক ইংরেজকে আমরা যদি ক্ষমতা থেকে ইংরেজকে খতম করি, সেভাবে আমরা ইংরেজকে তাড়াতে পারবো না, বা সেই অর্থে ব্যাপকতর যে মেহনতি মানুষ, যে আমাদের এখানকার শোষিত মানুষ, বিশেষ করে আমাদের এখানকার যে বিকাশমান শ্রমিক শ্রেণী এবং কৃষক শ্রেণী, তাদের যে মুক্তি, সেই মুক্তির সংগ্রামকে আমরা অগ্রসর করতে পারবো না। সেই উপলব্ধির জায়গা থেকে যে অনুশীলন যুগান্তরের মতো যে সশস্ত্র বিপ্লববাদী দল গঠিত হয়েছিল, তাদের অনেকেই কিন্তু এই কমিউনিস্ট মতাদর্শের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি ইতিহাসের বিভিন্ন কাল পর্বে, আমরা এখানে সারাদিন ব্যাপী হয়তো বিতর্ক করতে পারবো, মতাদর্শিক নানা পার্থক্য আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আমি যেটিকে দেখি, এই যে দীর্ঘ 100 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসকে আমাদের সচেতনভাবে পাঠ করা এই কারণেই প্রয়োজন যে এই ইতিহাস আমাদের এই অঞ্চলে কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অমূল্য অভিজ্ঞতা আমাদের কিন্তু সঞ্চার করে দিয়েছে।
এবং সেই ইতিহাসকে যদি আমরা পর্যালোচনা করি, নির্মোহ পর্যালোচনা করি, আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে রয়েছে, আমাদের মধ্যে নানা ধরনের পার্থক্য রয়েছে, তারপরেও আমাদেরকে নির্মোহভাবে সেই ইতিহাসকে কিন্তু পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। এবং কমিউনিস্ট পার্টি তার সংগঠন, তার ভূমিকা এ নিয়ে আসলে নানামুখী আলোচনা এখানে হতে পারে। সাহিত্য সংস্কৃতিতে একটা বড় ভূমিকা রয়েছে, এখানকার শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলনের তার যে ভূমিকা সেটা তো অসামান্য। ইভেন এখানকার যে মধ্যবিত্ত সমাজের মধ্যেও যে চিন্তা চেতনার প্রয়োগ ঘটেছে সেটার একটা সীমাবদ্ধতা ছিল বটেই, সেটিও কিন্তু এই অঞ্চলের সমাজ বদলের সংগ্রামের ক্ষেত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পেরেছিল। এবং কমিউনিস্টরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই আন্দোলনকে সংগঠিত করেছেন এবং অগ্রসর করে নিয়ে গিয়েছেন। আমাদের এখানকার যে স্বাধীনতা সংগ্রাম, আমরা হয়তো শুধু মনে করি আমাদের এই অঞ্চলের স্বাধীনতা সংগ্রাম শুধুমাত্র 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে, এটির মতো খণ্ডিত ব্যাখ্যা হতে পারে না। দীর্ঘ যে লড়াই সংগ্রামের পরিপ্রেক্ষিতে সে ব্রিটিশ আমল থেকে যেভাবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, পাকিস্তান যে পরিবেশ আমাদের উপর চাপিয়ে দিয়েছিল তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই যে একটা ধারাবাহিকতার প্রতিটি পর্বে কমিউনিস্ট আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নানা ধরনের বিতর্কের সম্মুখীন আমরা হয়েছি, নানা ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি, এবং কমিউনিস্ট পার্টির রণনীতি রণকৌশলের গ্রহণ করার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে নানা ধরনের মতপার্থক্য ছিল, বিতর্ক ছিল, এবং এটি আমরা সকলেই জানি। এবং সত্যিকার অর্থে কমিউনিস্ট পার্টি এই উপমহাদেশে যখন সংগঠিত হলো, সংখ্যায় তো খুব বেশি তারা ছিলেন না, কিন্তু প্রথম থেকে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ, আপনারা জানেন পেশোয়ারের যে মামলা, কানপুরের মামলা, মিরাট ষড়যন্ত্র মামলার মাধ্যমে বিপ্লবীদেরকে তারা জেলে পড়ার জন্য সমস্ত রকম আয়োজন করে ফেলেছিল। এর পরবর্তীতে যে আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে যে শ্রমিক আন্দোলন গোটা ভারতবর্ষে জারি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি নানা ধরনের প্রশ্নের সম্মুখীন, নানা রকমের উত্থান পতনের মধ্যে দিয়ে কমিউনিস্ট পার্টিকে এগোতে হয়েছে, নানা রকমের প্রশ্নের সমাধান করে কমিউনিস্ট পার্টিকে এগোতে হয়েছে। বিশেষ করে আপনারা জানবেন যখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমিউনিস্ট পার্টি এবং এখানকার যে কমিউনিস্ট আন্দোলন, কৃষক আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল, সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকা পালন করছিল। সেই সময় যখন জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলো, ঠিক সাথে সাথেই কিন্তু কমিউনিস্ট পার্টি সেই লাইনটি পরিবর্তন করেনি, তারও 6 মাস পরে কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের লাইন নিয়েছিল। সুতরাং সেই সময় তারা ব্রিটিশদের একরকম ব্রিটিশদের চাইতে জার্মানি বা ফ্যাসিবাদের যে আগ্রাসনটাকে তাকে কিন্তু মূল শত্রু হিসেবে তারা তুলনা করেছিল। এবং জনযুদ্ধের লাইন নেওয়ার সময় কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে বিতর্ক ছিল, অনেকে আলোচনা করেন এই জনযুদ্ধের লাইন সঠিক হলেও হয়তো সেই সময় শ্রেণী সংগ্রাম কিংবা সেই সময়কার যে অন্যান্য যে লড়াই সংগ্রামের জায়গায় কমিউনিস্ট পার্টি একটু অমনোযোগী ভূমিকা পালন করেছিল। সেই সমালোচনা সত্ত্বেও আমরা বলতে পারি সেই সময়কার যে জটিল রাজনৈতিক এবং বিশ্ব পরিস্থিতিতে সোভিয়েত ইউনিয়ন যে ভূমিকা পালন করেছিল এই ফ্যাসিবাদকে রোখার ক্ষেত্রে, তার পাশাপাশি ভারতের কমিউনিস্ট পার্টি নানা দ্বিধা সত্ত্বেও জনযুদ্ধের লাইনকে অগ্রসর করে বিশ্বকে ফ্যাসিবাদের থাবা থেকে মোকাবেলা রক্ষা করার জন্য যে ভূমিকা পালন করেছে, সেই ভূমিকাকে কিন্তু আমাদেরকে কোনো না কোনোভাবে স্বীকৃতি দিতেই হবে। নানা ধরনের সংগ্রামের মধ্য দিয়ে আমরা জেনেছি, এই বিতর্ক করতে আসলে আজকে আমাদের অতটা সময়ও নেই। অনেকে বলেন যে ভারতবর্ষ যখন বিভাজিত হয়েছিল, বিশেষ করে যখন পাকিস্তান আন্দোলনের সূচনা হয়েছিল, তখনও নানা ধরনের বিতর্ক কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে হয়েছিল। পিসি যোশী নেতৃত্বাধীন যে কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে নানা ধরনের মতাদর্শিক বিতর্ক ছিল। এখন ইদানিং আমরা দেখছি যে কংগ্রেস এর বিভিন্ন নেতারা প্রচার করেছিলেন ভারতে, তার সূত্রপাত ধরে এখন অনেকে আলোচনা করেন কমিউনিস্ট পার্টি নাকি সে সময় ভারত বিভক্তির পক্ষে অবস্থান নিয়েছিল, পাকিস্তান আন্দোলনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়েছিল, এবং সেই কংগ্রেস এই যে ভারতবর্ষের বিভক্তির দায়টা নিজেদের কাছ থেকে সরানোর জন্য পুরো দায়টাকে কমিউনিস্ট পার্টির উপর চাপিয়ে দেওয়ার জন্য একটা চিন্তা করেন। এখানে আপনাদের যদি ধৈর্যচ্যুত না হয়, 2-3 ইনফরমেশন আপনাদের কাছে দেওয়ার প্রয়োজন মনে করি। কয়েকদিন আগে আমাদের একজন পরিচিত ব্লগার, খুব পরিচিত ব্লগার, উনি একটি ছবি হাজির করেছিলেন যে একটি কমিউনিস্ট পার্টির প্রকাশনের একটি ছবি, যে ভারতবর্ষ বিভাজনের বহু আগে বাংলা এবং পাঞ্জাবকে ভাগ করার প্রস্তাব নাকি কমিউনিস্টরাই করেছিল। এটি যে একটি সর্বৈব অসত্য কথা, কারণ সেই লেখাটি পিসি যোশীর ভারত প্রশ্নে, ভারতে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের প্রশ্নে একটি লেখা, সেই লেখার মধ্যে এই ম্যাপটি বিভাজিত ছিল বটে, সেই লেখাটির মধ্যে স্পষ্টভাবে ছিল
যে এই যে ভারত এবং ভারতে বিশেষ করে বাংলা এবং পাঞ্জাব, সেই বাংলা এবং পাঞ্জাবে বিভাজন থাকা সত্ত্বেও সর্বোত্তম পন্থা হবে তারা যদি একত্রিতভাবে পৃথক রাষ্ট্র গঠনের সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারে। এবং আমরা দেখেছি তার পরবর্তীতে কনফিউশন তৈরি হওয়ার আরো কিছু কারণ রয়েছে। আমরা দেখেছি যে বিশেষ করে তৎকালীন যে কমিউনিস্ট পার্টি যে প্লেনামে পাকিস্তান প্রসঙ্গে একটি প্রস্তাব, বিশেষ করে যেটা গঙ্গাধর অধিকারীর একটি থিসিস বলে আমরা অনেকে জানি, সেই গঙ্গাধর অধিকারীর থিসিস নিয়ে হচ্ছে যে একটা আলাপ আসে যে এই যে ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র, সেই রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বোধহয় প্রথম দিকে কমিউনিস্ট পার্টি অবস্থান নিয়েছিল। কিন্তু সত্যিকার অর্থে আপনারা যদি সেই সময়কার দলিলগুলো পর্যালোচনা করে দেখেন, তাদের বক্তব্য ছিল সুস্পষ্ট। তারা পাকিস্তান, এই যে ঠিক যে প্রথম দিকে তারা পাকিস্তান আন্দোলনকে খারিজ করেনি, তারা বলেছিল ভারত হতে পারে একটি কনফেডারেশন, যে কনফেডারেশনের মধ্যে প্রত্যেকেরই বিচ্ছিন্ন হওয়ার বা স্বায়ত্তশাসিত হওয়ার তার অধিকার থাকবে। সেটি পাকিস্তান আন্দোলনকে সরাসরি খারিজ করেন এবং সেই সাথে সাথে এটিও লেখা ছিল মুসলিম লীগ ধর্মের ভিত্তিতে এই অঞ্চলের উপমহাদেশকে বিভক্ত করার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। তার পরবর্তীতে এটি নানা ধরনের বিতর্ক তৈরি করার এক পর্যায়ে কিন্তু কমিউনিস্ট পার্টি সেই অংশটুকুও কিন্তু পরবর্তীতে সংশোধন করে নেয় এবং সেটিকে বের করে দেয়। এবং পরবর্তীতে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে কমিউনিস্ট পার্টি একটি গুরুত্বপূর্ণ, ব্রিটিশ বিরোধী সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং ইতিহাসের এই কাল পর্বে নানা ধরনের ব্যাখ্যা থাকবে, বিশ্লেষণ থাকবে। এই 100 বছরের ইতিহাসকে তো আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে আমরা ব্যাখ্যা করতে পারবো না। এবং আমরা যেটা দেখেছি পিসি যোশীর ক্ষেত্রে, পিসি যোশীর যে লাইন, তাকে আমরা দেখতে পেয়েছি, তাকে অনেক সময় অনেকে তাকে সংশোধনবাদী বলেছেন বা তার লাইনকে সত্যি অর্থে শ্রেণী সংগ্রামের পক্ষে না, এরকম অনেক আলোচনা হয়েছে। তো তার পরবর্তীতে দেখলাম কমিউনিস্ট পার্টিকে কারেক্ট করতে গিয়ে আমরা একটা বিটি রণদিনে যখন তিনি আসলেন, তিনি কিন্তু আরেকটু অগ্রসর হয়ে তিনি বললেন ইয়া আজাদি জুতা হ্যায় লাখো ইনসান ভুকা হ্যায়। একটা সদ্যগঠিত পাকিস্তান, সেই পাকিস্তানের যে বাস্তব বিষয়গত পরিস্থিতি, সেই বিষয়বস্তু পরিস্থিতি বিশ্লেষণের ক্ষেত্রে তা সেখানে সঠিক ভূমিকা তারা কমিউনিস্ট পার্টি, বিটি রণদীপের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি গ্রহণ করতে পেরেছিল কিনা সেটা কিন্তু পরবর্তীতে অনেক আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই না। অনেকেই সেই সময়কালকে একটি বাম বিচ্যুতির কাল বলেও বিবেচনা করেন, কিন্তু আমাদের নেতা প্রয়াত হয়েছেন কিছুদিন আগে কমরেড জসিমউদ্দিন মন্ডল বারবার করে বলতেন আমাদেরকে যে এই মুহূর্তে তো আমাদের একটা বাম বিচ্যুতিই দরকার। তোমরা খেয়াল করে দেখো যে বাম বিচ্যুতির সময়কাল তোমরা বলো, সেই সময়কালে তেভাগ আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন কি পরিমাণে একটা বিকশিত জায়গার সম্মুখীন হয়েছিল। আমরা যেসব নিয়ে গর্ব করি, যেসব আন্দোলন নিয়ে আমরা গর্ব করি, টঙ্ক আন্দোলন, তেভাগ আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলনের যে জায়গাগুলো, ওই বাম বিচ্যুতির সময় কিন্তু সেই আন্দোলনগুলো বিকশিত লাভ করেছিল। এই আলোচনাটাও আমরা করতে পারি এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি সঠিক অর্থে যে এই সময়ে যে ইয়া আজাদি জুতা হ্যায় লাখো ইনসান ভুকা হ্যায়, এটি হয়তো অপরিপক্ক স্লোগান ছিল, কিন্তু সেই স্লোগানের সারবস্তুকে কিন্তু আমরা এখনো অস্বীকার করতে পারি না। যদি সত্যিকার অর্থে লাখো ইনসান ভুকাই থাকে, সত্যিকার অর্থে সেই স্বাধীনতাটি কখনো পূর্ণ স্বাধীনতা হিসেবে আমাদের সামনে প্রতিভাত হতে পারে না। এই বাস্তবতাও কিন্তু আমাদের সামনে রয়েছে। এবং তার পরবর্তীতে যে দমন, পীড়ন, নিপীড়ন কমিউনিস্টদের উপর আসে, বিশেষ করে আমি যদি এই পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির কথাই যদি আমরা বলি, সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি থেকে বিভাজিত হয়ে পাকিস্তানের যে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল, তার বাইরেও পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি তারা কিন্তু স্বতন্ত্রভাবে তাদের লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে গিয়েছিল। কারণ পাকিস্তানের কমিউনিস্ট পার্টি সাদ্দাত জহির যখন গ্রেফতার হলেন, তার পরবর্তীতে পাকিস্তানের কমিউনিস্ট পার্টির আসলে সেভাবে ফাংশনিং ছিল না। পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি তারা কিন্তু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, এবং আপনারা যদি ইতিহাসকে নির্মূল বিশ্লেষণ করে দেখেন, আপনারা যদি পাকিস্তানের সরকারের গোয়েন্দা রিপোর্টও পর্যালোচনা করে দেখেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের স্বাধীনতার আদায়ের যে লড়াই, আমাদের জাতিসত্তার বিকাশের যে লড়াই, সেখানে যে কমিউনিস্টরা তাদের মূল শত্রু ছিল এবং তারা সব জায়গায় কমিউনিস্টদের ভূত দেখতো। তার কারণ ছিল যে কমিউনিস্টরা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সংগ্রামের ধারা সূচনা করেছিল, তা কিন্তু পাকিস্তানের শোষক গোষ্ঠীর বিরুদ্ধে একটা বড় ধরনের সংগ্রামের মধ্য দিয়ে অগ্রসর এই অঞ্চলের জাতিসত্তার সংগ্রামকে, আমাদের স্বাধীনতার সংগ্রামকে, আমাদের মুক্তির সংগ্রামকে, আমাদের জাতীয় মুক্তির সংগ্রামকে অগ্রসর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ইতিহাসের পর্যালোচনার সুযোগও আমাদের নেই। সেখানে আমাদের ত্রুটি রয়েছিল, অবশ্যই ত্রুটি রয়েছিল। এবং আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট পার্টি যখন ছিল, তার প্রকাশ্য কার্যক্রমকে অগ্রসর করার জন্য তাকে অন্যান্য পার্টির ভিতরেও কাজ করতে হয়েছে এবং সেই পার্টির ভিতরে কাজ করে গণসম্পৃক্ততা বাড়ানোর কাজটিও কিন্তু অত্যন্ত গোপন অবস্থা থেকে কমিউনিস্ট পার্টিকে করতে হয়েছে।
আজকের দিনে তাকিয়ে হয়তো সেই সময়কার প্রত্যেকটি বিষয় আমরা হয়তো উপলব্ধি করতে সক্ষম হব না, নানা ধরনের সমালোচনা আমরা করবো, কিন্তু যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিশেষ করে আমরা বলতে পারি 1950 সালে যে জেল হত্যাকাণ্ড হয়, আমরা জেল হত্যাকাণ্ড বলতে হয়তো বুঝি 3রা নভেম্বরের কথা, কিন্তু এই অঞ্চলের প্রথম যে জেল হত্যাকাণ্ড সেটা যে কমিউনিস্ট খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের উপর করা হয়েছিল সেই প্রসঙ্গটি আমাদের মনে রাখতে হবে। জেলের ভিতরে ঢুকে কি করে কমিউনিস্ট বিপ্লবীদের গুলি করে হত্যা করা হয়েছিল। বছরের পর বছর আমাদের কমিউনিস্ট নেতারা পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। সেরকম একটি সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এখানে কমিউনিস্ট আন্দোলন কিন্তু বিকশিত হয়েছিল, তার নানা সীমাবদ্ধতা সহ। এবং যে মতাদর্শিক বিতর্কের কথা আমরা বলি, অবশ্যই মতাদর্শিক বিতর্ক আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ক্রুশ্চেভ সংশোধনবাদী ছিলেন কিনা, কিংবা এই যে মতাদর্শিক বিতর্কের যে সমাধান, সেই সমাধানের প্রশ্নে আমরা এক লাইনে এই মুহূর্তে যদি আমরা একটা মতাদর্শিক বিতর্ক আয়োজন করি, এটি গুরুত্বপূর্ণ। আমি এই মতাদর্শিক বিতর্ককে অ্যাভয়েড করার পক্ষে নই, আমাদের এই আলোচনাটা চালিয়ে যেতে হবে। এবং আমরা দেখেছি শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন কিন্তু টিকে নেই, এবং চীন, আজকের যে চীন, সেই চীনের মধ্যে একটা ক্ষমতার বিশাল পালাবদল ঘটে গেছে। যদিও তথাকথিত ভাবে কমিউনিস্ট পার্টি আজকে ক্ষমতায় রয়েছে, তারাও মার্ক্সবাদ লেনিনবাদের কথা বলছেন, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে মাও সেতুং যেভাবে নয় গণতান্ত্রিক বিপ্লবকে বিনির্মাণের স্বপ্ন দেখেছেন, আজকে চীন সেখান থেকে অনেক দূরে সরে গেছে। কেন এই ঘটনাগুলো সম্পৃক্ত হলো সেগুলো নিয়ে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা নির্মোহ আলোচনার প্রয়োজন আছে, এবং সেই আলোচনাগুলো আমরা হয়তো করব। কিন্তু বাস্তবতার জায়গাটা যেটি হলো, বিভক্তি যার কারণেই হোক, যে লাইনটি সংশোধনবাদী হোক বা যে লাইনটি মানে হচ্ছে যে হটকারী হোক বা যে লাইনটি সঠিক হোক, বাস্তবতা হচ্ছে এই যে আমরা বিভক্ত হলাম 65 সালের দিকে, আমাদের যে বিভক্ত হলো, আমাদের মুক্তি সংগ্রাম, এখানে স্বাধীনতা সংগ্রাম, জাতীয় মুক্তি সংগ্রামের সাথে সাথে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের যে কর্তব্য আমরা সম্পন্ন করার যে সম্ভাবনার জায়গাগুলো তৈরি হয়েছিল, সেই সম্ভাবনার জায়গা কিন্তু অনেকটাই বিনষ্ট হয়ে গেল। এবং সেই জায়গায় জাতীয়তাবাদী শক্তি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তারা কিন্তু এই স্বাধীনতা সংগ্রাম বা মুক্তি সংগ্রামের নেতৃত্ব কিন্তু তারা দখল করে নিল। এবং যেটা হয়, এরকম একটি তৎকালীন সময়ে আওয়ামী লীগের যে শ্রেণী চরিত্রের জায়গাগুলো ছিল, মধ্যবিত্ত শ্রেণী, উদীয়মান মধ্যবিত্ত শ্রেণীর যে পার্টি হিসেবে তারা গড়ে উঠছিল, যার মধ্যে নব্য ধনী কেবল আসা শুরু করেছিল, সেই যে কমিউনিস্ট পার্টি, সেই যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ তো সত্যিকার অর্থে একটি জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন তাদের কাছ থেকে দেখা একটা ভুল চিন্তা ছিল। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছি, কিন্তু সেই যে অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের কাজ, যে অসমাপ্ত যে দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো আমরা মুক্তিযুদ্ধের পরবর্তীতে সম্পন্ন করতে পারিনি। এখানে নানা ধরনের প্রশ্ন আসতে পারে, কমিউনিস্ট পার্টি সেখানে কি ভূমিকা পালন করেছেন। বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধে মস্কোপন্থী এবং চীনপন্থী কমিউনিস্ট পার্টির ভূমিকা নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে। আমি জানি যে আমাদের এখানকার যে কমিউনিস্ট আমাদের মুক্তিযুদ্ধে মস্কোপন্থীরা তাদের মতো করে ভূমিকা যেমন পালন করেছেন, চীনপন্থীরাও বিভিন্ন স্থানে, কয়েকদিন আগে আমাদের আমাদের সকলের প্রিয় জুনো ভাই মারা গেলেন, তিনি শিবপুরে যে প্রতিরোধ যুদ্ধ গঠন করেছিলেন, বিভিন্ন জায়গায় চীনপন্থী রাজনীতিকে ধারণ করেও অনেকে যে সশস্ত্র সংগ্রামে তারা স্বতন্ত্রভাবে লড়াই করেছেন, সেই সমগ্র ইতিহাসটাও কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে। এবং মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমাদের অবস্থানের ক্ষেত্রে আমি এই কথা স্বীকার করতেই পারি, বিশেষ করে মস্কোপন্থী বলে যারা পরিচিত ছিলেন, তাদের মধ্যে নানা ধরনের বিচ্যুতিও সে সময় আমরা লক্ষ্য করতে পারি। এবং একটা সময় আমরা খেয়াল করতে পারি যে আমাদের এই প্রবণতাটুকু, বিশেষ করে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের কে অগ্রসর করার জন্য, বা অনেকে বলেন উৎপাদকের শক্তির বিকাশের একটা পর্যায়ে হয়তো আমাদেরকে বুর্জোয়াদের উপর সাময়িকভাবে ভর করার প্রয়োজনও থাকতে পারে। এই আলোচনাগুলো ছিল, অনেকে জাতীয় বুর্জোয়ার আলাপও করতেন, কিন্তু দীর্ঘ সময়ে এই যে 100 বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার জায়গা থেকে এটি আমরা উপলব্ধি করতে পারি। শুধু এখান থেকেও না, রুশ বিপ্লবের যে ইতিহাস, সেই বিপ্লবের ইতিহাস থেকে আমরা দেখতে পারি 1905 সালে যে বিপ্লব, গণতান্ত্রিক বিপ্লবের জায়গায় সম্ভাবনা তৈরি হয়েছিল, সেখানে লেনিন যে সোশ্যাল ডেমোক্রেসির দুই রণকৌশল লিখেছিলেন, সেখানে স্পষ্ট করে লিখেছিলেন গণতান্ত্রিক বিপ্লবের স্তরেও কমিউনিস্টদেরই কিন্তু সর্বাগ্রে ভূমিকা পালন করতে হবে, তাদেরকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করে তাদেরকে এই গণতান্ত্রিক বিপ্লবের স্তরটি মোকাবেলা করতে হবে। এটি বুর্জোয়া বিপ্লব, এটি গণতান্ত্রিক বিপ্লব বলে তাদেরকে ওয়াক ওভার দিয়ে দিলে চলবে না। সেটি যেমন লেনিনের রুশ বিপ্লবের ইতিহাস থেকে আমরা পাই, আমাদের এখানকার কাল পর্বে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও কিন্তু আমরা এই অভিজ্ঞতাটুকু পাই, কমিউনিস্টদের নিজস্ব শক্তিকে বলিয়ান হওয়া ছাড়া
আমরা কিন্তু এই গণতান্ত্রিক বিপ্লব বলেন, নয় গণতান্ত্রিক বিপ্লব বলেন, সমাজতান্ত্রিক কর্মসূচি বলেন, নানা পার্থক্য থাকতে পারে। আমাদের এখানকার পুঁজিবাদের বিকাশ নিয়ে, কৃষিতে ধনতন্ত্রের বিকাশ কতটুকু হলো সেটা নিয়ে নানা ধরনের বিতর্ক থাকতে পারে। তো যেই পরিবর্তনই আপনারা করতে চান না কেন, কমিউনিস্টদের নেতৃত্বে ছাড়া আমরা কিন্তু এই পরিবর্তন, এমনকি আজকের দেশের যে অবস্থা, একটা ন্যূনতম গণতান্ত্রিক কাঠামো আমরা কিন্তু আসলে করতে পারবো না। এবং আজকে অনেকগুলো বিষয় হয়তো আলোচনা করার সুযোগ ছিল। কমরেডস, আমি খুব বেশি আলোচনার আগাবো না। বেসিক্যালি আমাদের সমস্যাগুলো কোথায় হয়, আমাদের পার্থক্যের জায়গাগুলো কোথায় হয়। মোটা দাগে যদি আমরা বলি, অনেকে যারা আছেন তারা বিষয়গত যে পরিস্থিতি বর্তমান রয়েছে সেই বিষয়গত পরিস্থিতিকে ধ্রুব বলে মনে করেন এবং সেই বিষয়গত অবজেক্টিভ সিচুয়েশনকে প্রামাণ্য দলিল হিসেবে মনে করে সেই অনুযায়ী বাস্তবতার লেজুর বৃত্তি করেন এবং সেটি কিন্তু কখনো কখনো ডানপন্থী সুবিধাবাদ এবং বিচ্যুতির জায়গা তৈরি করে। আবার কখনো কখনো বিষয়গত পরিস্থিতিকে বিচ্যুত হয়ে বিষয়গতভাবে কখনো কখনো ভলান্টিয়ারিজম বা ইচ্ছাবাদের সম্মুখীন হয়ে আমরা কিন্তু উপরভাষাভাবে বিষয়গত পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করি। সেটি তখন হয়তো বাম হটবারিতার জন্ম দেয়। পার্থক্যের জায়গায় কিন্তু আমাদের সেই জায়গাতে, আমাদের পরস্পরের সাথে মতাদর্শিক লড়াইয়ের জায়গাতে বিষয়গত পরিস্থিতির কংক্রিট অ্যানালাইসিস করে তার সাথে সাথে আমাদের যে সাবজেক্টিভলি পরিবর্তনের যে সম্ভাবনা এবং মতাদর্শিক যে সংগ্রাম তাকে একত্রীভূত করে সচেতন জনগোষ্ঠী তৈরি করে বিপ্লবের কর্মসূচিকে একীভূত করার যে সংগ্রাম, সেটি তো আমরা সকলে করার চেষ্টা করছি। সেক্ষেত্রে কৌশলগত জায়গা থেকে, রণনীতিক জায়গা থেকে আমাদের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু লক্ষ্যের জায়গায় যদি আমরা বলি, দৃঢ় চিত্তে আমি বলতে পারি, আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, যারা বিপ্লবী শ্রমিক আন্দোলন করছেন, যারা বাসক করছেন, প্রত্যেকেই সমাজতন্ত্র সাম্যবাদের লক্ষ্যে তারা নিজেদের কর্মপদ্ধতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অবশ্যই বিপ্লবদা বলেছেন নীতিগত মিল না হলে ঐক্য হয় না, এটি সঠিক। আবার তিনি এই কথাটাও বলেছেন, ইস্যু ভিত্তিক এবং যে জায়গায় আমরা কমন শত্রুকে চিহ্নিত করতে পারি সেই জায়গায় কিন্তু আমাদের ঐক্যের সম্ভাবনা রয়েছে। এখনই সেই বিষয়গত পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা একটা পার্টিতে পরিণত হয়ে যাব, সেই সম্ভাবনা এখনো তৈরি হয়নি। কিন্তু সেই মতাদর্শিক পার্থক্যের জায়গাও আছে, কিন্তু সেই স্বতন্ত্র অবস্থান থেকেও আমরা যদি কমন শত্রুকে চিহ্নিত করতে পারি এবং কিছু কিছু জায়গায় আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে এখন আমি মনে করি কমন শত্রুকে চিহ্নিত করার জায়গা রয়েছে, একীভূতভাবে সংগ্রাম করার, এক ব্যানারে না হোক যুগপতভাবে সংগ্রাম করার সুযোগ রয়েছে এবং সেই সুযোগের সম্ভাবনাগুলোকে আমাদের জাগিয়ে রাখতে হবে। আমাদের সম্পর্কে অনেকেই সমালোচনা করেন যে আমরা মূল শত্রুর দিকে যতটা তাক করি, আমরা নিজেদের মধ্যে তাদের দিকে বেশি আঙুলটা তাক করে দিই। এই সমালোচনা আমি গ্রহণ করি। তো এই কারণে আমি আনন্দিত যে সমাজ অনুসরণ কেন্দ্রের এই প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকে আলোচনা করতে পারছি, কথা বলতে পারছি। সেই সম্ভাবনার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন, পুঁজিবাদ, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন পরবর্তী সময়ে পুঁজিবাদ তার যে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, পুঁজিবাদকে নানা ধরনের কনসেশন দিতে হয়েছে। পুঁজিবাদী শোষণ সবসময় নগ্ন এবং নির্মম, কিন্তু তারপরও সোভিয়েত ইউনিয়ন যখন ছিল সেই নগ্ন এবং নির্মম পাশবিক শোষণকে তারা নানা ধরনের মুখোশে আবৃত রাখার চেষ্টা করেছিল। এবং সাম্যমৈত্রীর স্বাধীনতা বলে যে তারা যে ফরাসি বিপ্লবের সূচনা করেছিল, তারা যে গণতন্ত্র মানবাধিকারের কথা মুখ বড় করে করে বলতো, আজ কিন্তু সেই অবস্থানে তারা থাকতে পারছে না। পুঁজিবাদকে টিকিয়ে রাখার জন্যই তাদেরকে কিন্তু দেশে দেশে উগ্র ডানপন্থার বিকাশ ঘটাতে হচ্ছে, ফ্যাসিবাদের বিকাশ ঘটাতে হচ্ছে এবং পুঁজিবাদ তার ফ্যাসিবাদের চরিত্র এখন সবার কাছে উন্মোচিত করে দিয়েছে। করোনা ভাইরাসের কথা বারবার করে বলা হচ্ছে এবং আপনারা জেনে থাকবেন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার আমার প্রতিরক্ষা খাতে ব্যয় করে তথাকথিত পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী শক্তিগুলো এবং মানুষের পকেট পেতে সেখান থেকে মুনাফার জন্য কোটি কোটি ডলার তারা প্রতিরক্ষা খাতে ব্যয় করে, অস্ত্র তৈরি করে একজন আরেকজনকে ধ্বংস করার ক্ষেত্রে। কিন্তু করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস তো জাতপাত বোঝে না, ধর্মবর্ণ বোঝে না, সাদা কালো বোঝে না, ধনী শ্রেণী শ্রমিক শ্রেণী বোঝে না, সবাইকে সে কিন্তু আক্রমণ করছে। গোটা মানব জাতি যখন এই 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 করোনা ভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা, তখন তারা উপলব্ধি করলো তাদের যারা শাসন করেছে, তাদেরকে যারা ক্ষমতা নিয়েছে, যে প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলেছে, মানুষের স্বাস্থ্যগত প্রতিরক্ষার দিকে তারা একেবারেই নজর দেয়নি এবং মানুষের জীবন মৃত্যুকে নিয়ে তারা এখন পর্যন্ত মুনাফার হচ্ছে যে পাহাড় গড়ার চেষ্টা করছে। যে ভ্যাকসিনের কথা আপনারা শুনছেন, আমি নিজেও যেহেতু এটা নিয়ে কাজ করেছি, আমার একাডেমিক জায়গাটাও সেটা, এবং এই ভ্যাকসিনকে নিয়ে ভ্যাকসিন রাজনীতি, ভ্যাকসিন কূটনীতি এখন কিন্তু এই অঞ্চলে বাংলাদেশ চীনের ভ্যাকসিন নেবে, বাংলাদেশ ভারতের ভ্যাকসিন নেবে, বাংলাদেশ আমেরিকার ভ্যাকসিন নেবে, মডার্নার ভ্যাকসিন বেশি ব্যবসা করবে না চীনের ভ্যাকসিন বেশি ব্যবসা করবে, এটা নিয়েও কিন্তু বুর্জোয়াদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা।
এবং তাড়াহুড়ি করে ভ্যাকসিনের অনুমোদন দেওয়া যেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটিরও প্রক্রিয়া রয়েছে। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প সে নির্বাচনের অস্ত্র হিসাবে এই ভ্যাকসিনকে ইউজ করার চেষ্টা করেছে। জনস্বাস্থ্যের প্রতি মিনিমাম দায়বদ্ধতা না থেকেও মুনাফাকে করে কার্যকর করা যায়, সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্য কিন্তু এই পুঁজিবাদী ব্যবস্থা আজ কাজ করছে এবং সারা দেশের বিশ্বের মানুষের কাছে সেটি স্পষ্ট হয়ে গেছে। এবং আপনারা দেখবেন এখানে অনেক আলোচনা হতে পারে। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটি হচ্ছে সমাজতন্ত্রের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সবসময় ছিল, সাম্যের একটা আকাঙ্ক্ষা নানাভাবে ছিল। এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেকে বলেছিলেন এন্ড অফ হিস্ট্রি, কিন্তু এই সমাজতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সমাজতন্ত্রের যে সংগ্রাম নানা উপায়ে নানা প্রক্রিয়ায় আবার কিন্তু গোটা বিশ্বে ছড়িয়ে আছে। এমনকি পুঁজিবাদী দেশের যে কেন্দ্রগুলোতে সেখানে হয়তো সত্যিকার ধারে সঠিক লাইনে কমিউনিস্ট আন্দোলন গড়ে উঠছে না, কিন্তু সমাজতন্ত্র যেখানে উচ্চারিত হওয়ারই কথা ছিল না সেখানে কিন্তু সমাজতন্ত্রের কথা বলে অনেকে লড়াই করছেন। বার্নি স্যান্ডার্স, জেরেমি কর্বিনের মতো লোক, আমি বলছি না তারা কমিউনিস্ট পার্টি করেন বা তারা কমিউনিস্ট আন্দোলনের লোক বা তাদের লাইন দিয়ে সমাজ কাঠামোর একটা আমূল পরিবর্তন করা সম্ভব, তারা কিছু কিছু সংস্কারবাদী দাবি নিয়ে জনগণের কাছে হাজির হন। কিন্তু সেই সংস্কারবাদী বা ছোট ছোট দাবির প্রতি সাধারণ মানুষের যে আগ্রহ, সাধারণ মানুষের যে সংগ্রাম, এবং এবার ট্রাম্প কিন্তু তার নির্বাচনের সময় স্পষ্ট করে বলেছেন সবাই সোশ্যালিস্ট হয়ে গেছে, বাইডেনকেও বলছে তারা সোশ্যালিস্ট হয়ে গেছে। তার মানে কি, সমাজতন্ত্র যেখানে নিষিদ্ধ শব্দ ছিল তথা আমেরিকায়, সেখানে সমাজতান্ত্রিক কর্মসূচি, প্রগতিশীল কর্মসূচি প্রতি সাধারণ মানুষের কিন্তু এক ধরনের আগ্রহ রয়েছে। এখানে কিছুটা নিউ লেফট আন্দোলনের কথা বলা হয়েছে। আমি ইউরোপে যখন ছিলাম আমি দেখেছি নিউ লেফট আন্দোলন জনপ্রিয় হয়েছে এবং কারেক্টলি লোকরা বলেছেন এই নিউ লেফট আন্দোলন বিশেষত মিডল ক্লাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, কিন্তু সেই আন্দোলনে যে সকল প্রগ্রেসিভ কর্মসূচি রয়েছে সেই প্রগ্রেসিভ কর্মসূচির মধ্যে ওয়ার্কিং ক্লাস যারা আছেন, সাধারণ মানুষ যারা আছে, তাদের কিন্তু একটা ব্যাপকতর সমর্থন আমাদের রয়েছে। সুতরাং সেই বাস্তব বৈষয়িক অবস্থা কিন্তু আমাদের রয়েছে। এখানে যদি কমিউনিস্টরা নিজস্ব লক্ষ্য এবং নিজস্ব কর্মসূচিকে নিয়ে অগ্রসর হতে পারে, সারা বিশ্বে এই যে ফ্যাসিস্ট চেহারা দখল করেছে পুঁজিবাদ, আমাদের দেশেও যে ফ্যাসিস্ট চেহারা দখল করেছে, তার বিরুদ্ধে কিন্তু গণসংগ্রামে মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো বলে আমরা আশা করছি। আমাদের দেশে যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা বসবাস করছি তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। যে ফ্যাসিবাদ, যে কর্তৃত্ববাদ, যে ফ্যাসিবাদী প্রবণতা আমাদের উপরে হাজির হয়েছে, বুর্জোয়ারা, এটা আমাদের স্পষ্ট করে বুঝতে হবে। বুর্জোয়ারা চায় তাদের যে রাষ্ট্র ক্ষমতা সেটাকে যে কোনো মূল্যে টিকে থাকতে, তাদের মুনাফার স্বার্থকে নিশ্চিত করতে, এবং সেটা কখনো তারা সামরিক শাসকের মাধ্যমে করেছে, কখনো তথাকথিত নির্বাচিত শাসকের মধ্য দিয়ে করেছে। এবং তার একটা পর্যায়ে এসে দ্বিদলীয় একটা ব্যবস্থা চালু করেছিল, যে দ্বিদলীয় ব্যবস্থা পারস্পরিক ক্ষমতার লেনদেন করবে, কিন্তু তাদের যে মূল জায়গাটা সেই জায়গাটাকে অটুট রাখবে। কিন্তু আমাদের দেশে যে লুটেরা বুর্জোয়া, তাদের যে দুটি প্রধান রাজনৈতিক দল, তারা কিন্তু এই ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা ভোটাধিকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের সেই পরিবেশে কিন্তু তারা নিশ্চিত করতে পারে নাই। তখন এই মুনাফার স্বার্থে, মুনাফাকে টিকিয়ে রাখার স্বার্থে আমরা দেখেছি 1/11 এর মতো ঘটনা হয়। সেই 1/11 মিলিটারি ব্যাক 1/11, এটি কিন্তু শোষক শ্রেণীকে বা যারা রাষ্ট্র ক্ষমতায় প্রকৃত অর্থে পরিচালিত করছে তাদেরকে কিন্তু উৎখাতের জন্য 1/11 হয় নাই। তারা বলছিল -2 এর কথা। কমরেডস, আমাদের সংগ্রাম স্পষ্ট, -1 -2, একজন দুজন একজনকে সরাবেন, আরেকজনকে বসাবেন, ওজনকে সরাবেন, আরেকজনকে বসাবেন। এর মধ্য দিয়ে সত্যিকার অর্থে এই বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, সেই অবস্থান থেকে পরিত্রাণের কোনো সুযোগ নাই। আমরা যদি -1% করতে পারি কিংবা 1% এর কম, যারা বিভিন্ন জায়গায় আমাদের যে শোষক শ্রেণী, শেখ হাসিনা তো গণভবনে বসে থাকেন, আজকে যে মেম্বারটা তার আওয়ামী লীগের ঝান্ডা নিয়ে বসে থাকেন, সেও একজন শেখ হাসিনা হয়ে উঠতেছেন। যে এমপি ব্যবসা করতেছেন শেখ হাসিনার নাম ভাগে, সেও একজন তার এলাকায় একজন শেখ হাসিনা হয়ে উঠতেছেন। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। কিন্তু এই সংখ্যক মানুষ কিন্তু খুবই অল্প, 1% বেশি হবে না। সুতরাং এই 1% মানুষ যারা আমাদের দেশে এই শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখছে, কিসের সাথে টিকিয়ে রাখছে? যে বিরাজমান যে অর্থনৈতিক সামাজিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে টিকিয়ে রাখছে। সেই 1% কে খারিজ করার সংগ্রামে 99% এর সংগ্রাম, সেই সংগ্রামকে আমাদের অগ্রসর করে যেতে হবে। -1 -2 ফর্মুলার চাইতে -1% ফর্মুলায় 99 মানুষকে ঐক্যবদ্ধ করে কি করে আমরা গণতান্ত্রিক একটা ন্যূনতম গণতান্ত্রিক কর্মসূচি আমরা যাতে এই দেশে বাস্তবায়ন করতে পারি। অবশ্যই এই মুহূর্তে একটা গণতন্ত্র, একটা ন্যূনতম ভোটাধিকার আমাদের প্রধান দাবি হতে পারে,
সেই ভোটাধিকার নিশ্চিত হবে না, সত্যিকার অর্থে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে না যদি না তার সাথে সামান্য পরিমাণ হলেও আমরা কিছু আর্থসামাজিক কর্মসূচিকে তার সাথে সম্পৃক্ত করতে না পারি। এবং সেই জায়গায় গণতান্ত্রিক বিপ্লবের জায়গায়, গণতান্ত্রিক বিপ্লব না হোক, অ্যাটলিস্ট একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবর্তন, অ্যাটলিস্ট একটা ভোটাধিকারের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন, যেখানে সাধারণ মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে, সেরকম একটা জায়গার জন্য আমাদের কিন্তু একটা গণতান্ত্রিক রূপান্তরের কর্মসূচি নিতে হবে। এবং ন্যূনতম ইস্যুতে আমাদের এখানে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। এই মুহূর্তে সমাজতান্ত্রিক সংগ্রামের বাস্তবতা রয়েছে কিনা, পুঁজিবাদের বিকাশের স্তর এখন কোন জায়গায়, সেই বিতর্কে আমি যাইতে যাচ্ছি না, কিন্তু এই কংক্রিট সিচুয়েশনে এই যে কর্তৃত্ববাদ, এই যে ফ্যাসিবাদী প্রবণতার শাসন আমাদের উপর এসে হাজির হয়েছে, তার বিরুদ্ধে কমিউনিস্টরা এবং যারা বামপন্থী প্রগতিশীলরা তারা যদি এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই শোষণ শ্রেণীর বিরুদ্ধে একটা গণতান্ত্রিক সংগ্রাম পরিচালনা করতে পারে, আমরা মনে করি তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আরো একটা ধাপ আমরা অগ্রসর হতে পারবো। আমাদের লড়াই সংগ্রামের বিভিন্ন ধাপের মধ্যে আমরা আরো একটা ধাপকে অগ্রসর হতে পারবো বলে আমরা মনে করি। এবং এখানে আমি উদাত্ত আহ্বান জানাই, আমাদের সত্যিকার অর্থে সেই অর্থে মতাদর্শিক ঐক্য এখন সম্ভব নয়, এটা আমি এই বাস্তবতা আমরা জানি, কিন্তু কুশীভিত্তিক জায়গা থেকে বিশেষ করে শাসক শ্রেণীর মূল যে জায়গাগুলো আমার জনগণের সামনে উন্মোচিত হয়েছে, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম হতে পারে, মৌলবাদের বিরুদ্ধে উজাগতিকার সংগ্রাম হতে পারে, বিভিন্ন জায়গায় আমাদের যে ঐক্যমত্যের সুযোগ রয়েছে সেই সুযোগে যাতে আমরা সর্বোচ্চ সদ্ব্যবহার করি এবং সেই জায়গায় কমিউনিস্ট ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে, বাম প্রগতিশীলদের ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যদি অগ্রসর হতে পারি, আমরা মনে করি এই অগ্রসর হওয়াটা আমাদের এই মুহূর্তে জরুরি। এবং কমিউনিস্ট আন্দোলনের নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা যে শিক্ষাটা হচ্ছে যে অর্জন করি, সেই শিক্ষাটা আমার কাছে এভাবেই প্রতিভাত হয় যে আমরা সত্যিকার অর্থে এই মুহূর্তে কংক্রিট সিচুয়েশনে কংক্রিট অ্যানালাইসিস করে আমরা একটা ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে বর্তমান যে রেজিম, সেই রেজিমকে উৎখাত করতে হবে। বিকল্পের কথা আমরা বলবো, এই সরকারকে দুইটা গালি দিব, তার আগের সরকারকে দুইটা গালি দিব, এর মাধ্যমে বিকল্প হবে না। বিকল্প তখনই হবে যখন আমরা এই যে রেজিম, সেই রেজিমকে চ্যালেঞ্জ করার মতো শক্তি অর্জন করব। আজকে আমরা এখানে এসে বক্তব্য দিচ্ছি, সরকারের কেউ এসে আমাদের বাধা দিচ্ছে না, কিন্তু আপনি গার্মেন্টস শ্রমিক আন্দোলন করতে চান, আপনি খুলনায় পাটকলের বিরুদ্ধে আন্দোলন করতে চান, যেখানে শ্রমিক এবং মেহনতি মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াবে, সেই মুহূর্তে আপনার উপর আক্রমণ করবে। ছাত্ররা যখন ধর্ষণের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষমতাসীন রেজিমের লং মার্চ করে, তখন তার উপর হামলা করা হবে। এই সরকার এই আলোচনা সবাই আপনাকে বাধা দেবে না, কিন্তু যখন আপনি শক্তি অর্জন করবেন তখন আপনাকে কিন্তু তারা বল প্রয়োগ করবে এবং সেই বল প্রয়োগকে মোকাবেলার শক্তি আমাদেরকে অর্জন করতে হবে, সেই রেজিম পরিবর্তনের শক্তি আমাদেরকে অর্জন করতে হবে, তবেই আমরা প্রকৃত বিকল্প হয়ে উঠতে পারবো। সেই সম্ভাবনার জায়গা থেকে আমি আবারও হয়তো বেশি কথা বলে ফেললাম, আপনাদের দুঃখিত, একটু অগোছালো কথাও বলে ফেললাম সময় স্বল্পতার কারণে। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এবং সকলকে সেই বিপ্লবী সংগ্রামে আবারও সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।